সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে শুরু করব আমাদের পদার্থবিজ্ঞান অধ্যায় 10 অর্থাৎ স্থিরতরী যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ দুটা আহ, গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। তোমরা অলরেডি সেই প্রশ্ন দুটো দেখেছো এই ভিডিও শুরু হওয়ার প্রথমেই। তো আমরা শুরু করি সেই প্রশ্নটার সমাধান নিয়ে। তবে তার আগে আমি কুলম্বের সূত্রের একটা গাণিতিক একটা ব্যাখ্যা যদি তোমাদেরকে দিতে যাই, অর্থাৎ আমি যদি একটা গাণিতিক সমস্যার মাধ্যমে কুলম্বের সূত্রে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে কীরকম হয় একটু দেখি। যেমন আমরা গতদিন শিখেছিলাম যে দুটি আধান, দুইটা আধান, ধরো Q1 আর Q2 দুইটা আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে আমরা শিখেছিলাম F, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F সমান হবে C ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তো সি হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক, অনেকে এটাকে কে লিখে থাকে, সমস্যা নাই, সি বলো বা কে বলো একই জিনিস। সি এর মানটা হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, এটা আমরা সবাই জানি। এবং এই মানটা আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমে ব্যবহার করব। যদি Q1 ধরো বলে দিল একটা আধানের মান ধরো বলা আছে 10 কুলম আর Q2 সমান বলা হচ্ছে 20 কুলম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, তাহলে আমার কুলম বলের মান কত আসবে? তো F ইকুয়ালটা আমরা খুব সিম্পলি এখানে মানটা বসাই দিব। জাস্ট খুব সিম্পলি এখানে মানগুলো বসাবো, মানগুলো বসাই এখান থেকে আমরা আনসারটা জেনে নিব। তো আমি একক সহ বসাচ্ছি, তোমরা একক সহ বসানোটা আসলে একটা গুড প্র্যাকটিস। তো Q1 এর মান হচ্ছে 10 কুলম, Q2 এর মান হচ্ছে 20 কুলম আর ডি হচ্ছে 2 মিটার স্কোয়ার। তো এখানে একটু খেয়াল করব আমরা, এখানে মিটার স্কোয়ারটা নিচে আছে, এখানে মিটার স্কোয়ারটা উপরে আছে, তাহলে এই দুইটা কাটাকাটি চলে যাবে। সি আর সি স্কোয়ার, এখানে হচ্ছে সি ইনভার্স 2, তো এখানে সি স্কোয়ার, এখানে সি ইনভার্স 2, এটাও থাকবে না, তাহলে আলটিমেটলি আনসার কিন্তু নিউটনেই আসবে। তো বলের একক যেহেতু নিউটনেই তো আসার কথা। টোয়েন্টি ইন্টু 10 ডিভাইডেড বাই 2 স্কোয়ার 10⁻⁹। আনসার আসতেছে 4.5 ইন্টু 10⁻11 নিউটন, আর কোনো কিছু থাকবে না। এখন এখানটায় আমাদের একটা কথা আছে, ধরো আমাকে যদি আধানটার মানের সাথে সাথে আধানটা কি ধরনের সেটা বলে দেয়, ধরো একটা প্লাস একটা মাইনাস এরকম যদি বলে দেয়, তাহলে এখানে আমরা যদি প্লাস আর মাইনাসটা সহ নিয়ে ম্যাথটা করি, ধরো আমরা সাইনটা বসাই দিলাম, প্লাস বা মাইনাস সেটা বসাই দিলাম, তাহলে এখানে কিন্তু একটা মাইনাস সাইন চলে আসে। তো মনে রাখতে হবে কুলম বলের ক্ষেত্রে যদি আনসারটা মাইনাস আসে তাহলে নিচে লিখতে হবে, দেখো স্যার একটা প্লাস আধান একটা মাইনাস আধানকে কিন্তু সবসময় আকর্ষণই করে, তাহলে এখানে যদি আনসার মাইনাস আসে তাহলে আমরা কিন্তু পরিষ্কারভাবে লিখতে পারবো যে এটি আকর্ষণধর্মী বল, এটি আকর্ষণধর্মী বল। আর কারো যদি মনে হয় যে না আমরা এইভাবে লিখবো না, তাহলে একটা কাজ করতে পারি, ম্যাথটা আমরা নর্মালি করব, অর্থাৎ প্লাস সাইন মাইনাস সাইন এগুলো ছাড়াই ম্যাথটা করব, এখানে আনসারটাও এরকম নর্মালি আসবে। লাস্টে গিয়ে লিখবো যেহেতু একটি আধান ধনাত্মক আধান এবং অপর একটি আধান ঋণাত্মক আধান, একটি আধান কি ধনাত্মক, অপর আধানটি কি ঋণাত্মক, সেহেতু এই এফ বলটি হবে আকর্ষণধর্মী বল। তো এভাবে লিখে দিয়েও কিন্তু আমরা আমাদের কাজটা শেষ করতে পারি, আমরা ম্যাথটা শেষ করে দিতে পারি। অথবা আরেকটা উপায় হচ্ছে যদি ধরো দুটোটাই প্লাস আসে, দুটোটাই প্লাস দিয়ে আসে, তখন আমরা আনসার এমনিতেও প্লাস আসবে, তো ওইখানে জাস্ট একটি ওইভাবে লিখে দিতে পারি যে একটি ধনাত্মক আধান একটি ধনাত্মক আধানকে বিকর্ষণ করে, তাহলে এই বলটি বিকর্ষণধর্মী বল হবে। তাহলে আনসারটা দেখো এখানে এমনিতেও প্লাস আসতেছে, তো আমরা ওখানে তখন লিখে দেবো যেহেতু একটি ধনাত্মক আধান অপর একটি ধনাত্মক আধানকে বিকর্ষণ করে, তাই আমরা বলতে পারি এই বলটি একটি বিকর্ষণধর্মী বল। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা জিনিসটাকে শেষ করতে পারি। তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা সলভ করলাম। এখন আমরা আমাদের মূল ম্যাথমেটিক্যাল প্রবলেমটাই সলভে যাব, যে মূল ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা যেটা আমাদের ভিডিওর প্রথমে দেখে এসেছি সেটাতে আমরা একটু যাব।
তো ওখানে প্রশ্নটা ছিল এরকম যে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের কুলম্বের সূত্রের সাহায্যে দুটি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের বিষয়ে ব্যাখ্যা করছেন। তো ওখানে দেওয়া আছে +20 কুলম আর +10 কুলমের দুইটা আধান, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মানটাও বলে দিয়েছে, মানে উল্টো দিক থেকে এসছে ম্যাথটা, আমাদেরকে ডিস্টেন্সটা বের করতে হবে, মধ্যবর্তী দূরত্ব। তো এখানে একটা প্রশ্ন আছে যে ধারক কি, পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? এটা আমাদের পরবর্তী ক্লাসের টপিক বলে এই আলোচনাটা আমি গেলাম না, কারণ এই কথাগুলো বলার আগে আমার আরও অনেক কিছু কথা বলতে হবে বলে এখানে আমি যদি সরাসরি প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি অনেকেই হয়তো বুঝতে পারবে না, অনেকেই বুঝতে পারবে, অনেকে হয়তো বুঝতে পারবে না। তো আমি ইন জেনারেল সবার জন্য, সবার সুবিধার জন্য এটা আমি ক্রমান্বয়ে আলোচনা করতে এখানে ইচ্ছুক, সেজন্য আমি জিনিসটা হয়তো এভাবে তুলে ধরলাম না। ক আর খ নাম্বার প্রশ্নের উত্তর। গ আর ঘ নাম্বারটা দেখব। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে আমাকে। একটা 20 কুলমের চার্জ আর একটা হচ্ছে +10 কুলমের চার্জ, এদের মধ্যবর্তী ডিস্টেন্স আমার অজানা। তাদের মধ্যবর্তী বলের মান বলে দিয়েছে 9 × 10⁻13 নিউটন। হ্যাঁ, তা আমি এখান থেকে ডিস্টেন্সটা বের করে নিই। সি এর মান হচ্ছে 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, এটা আমাদের জানা আছে। এখানে মধ্যবর্তী ডিস্টেন্সটা আমরা একটু জেনে নিই, আমাদের আনসারটা কি আসবে। এখানে আর কোনো তথ্য কি দেওয়া আছে? আর কোনো তথ্য এখানে দেওয়া নেই। তাহলে আমরা ডিস্টেন্সটা বের করার দিকে আগাই। না, আর কোনো তথ্য দেওয়া নেই। আচ্ছা, তাহলে এফ হচ্ছে সি ইন্টু Q1 Q2/d স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার সমান আমি কি পাবো? সি ইন্টু Q1 × Q2/f। একসাথে ক্রস গুণন করলাম। 9 × 10⁻9 হবে সি এর মান। এখানে এককটা লিখতে পারি আমি, যেহেতু দূরত্ব স্কোয়ার আমার সব কাটাকাটি যাওয়ার পরে কিন্তু একক থাকবে মিটার স্কোয়ার, যেটাকে আমার রুট করে মিটার অর্থাৎ দূরত্বটা বের করতে হবে। তো কিউ এর মান হচ্ছে 20, Q1 এর মান, এখানে প্লাস মাইনাসটা প্লাস বা মাইনাস থাকলেও দেওয়ার দরকার নাই। এফ এর মান হচ্ছে 9 × 10⁻9 নিউটন। তো খুব ইজি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা যদি সরি, এটা 9 × 10⁻13 হবে। হ্যাঁ, 13। তাহলে আমি যদি এটাকে শর্ট আউট করি তাহলে কি আসে? কাটাকাটি যাওয়ার পরে 20 × 10 মানে 200 × 10⁻4 একটা আনসার আসে। 200 × 10⁻4 মানে 0.02 এর ধরনের আসবে আনসার। 0.02 মিটার স্কোয়ার এসছে আমার ডি স্কোয়ারের মান। তাহলে আমি শুধু ডি এর মান বের করতে চাই, যেহেতু আমার রুট করতে হবে এটাকে। আনসার যে আমি যদি রুট করি 0.1414 মানে 141 মিটার, একটু লিখলে আনসার, আমার আনসার শেষ। এটা হচ্ছে ডি এর মান। ঠিক আছে, রুট করতে হবে কারণ আমার ডি স্কোয়ার এসছে। এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না, রুট করতে ভুলে যাতে না যাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এটা তো ছিল এই পর্যন্ত খুব সহজ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান। যদি পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমে যে পরবর্তী অংশটা, সেটার দিকে আমরা যদি একটু নজর দিই, আমাদেরকে কি বলেছে এখানে, যে পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের, আচ্ছা না এটার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, চার্জ দ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে একটি 5 কুলমের চার্জ স্থাপন করলে উভয় চার্জের জন্য সেটি সমান বল অনুভব করবে কি? উভয় চার্জের জন্য সমান বল অনুভব করবে কি, এটা আমাকে বের করতে বলছে। মানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 0.141। হ্যাঁ, তাহলে ডিস্টেন্সটা কত? 0.141। তো আমরা রাউন্ড আপ করে 0.14ই ধরলাম এখানে। অর্থাৎ এই চার্জ থেকে 0.7 মিটার দূরত্বে আর এই চার্জ থেকে 0.7 মিটার দূরত্বে, দুটোটা থেকেই আমি একটা চার্জ রাখছি, যার চার্জ হচ্ছে 5 কুলম। ওকে, যার চার্জের মান হচ্ছে 5 কুলম। তাহলে স্যার দেখি এই 5 কুলম আধানের উপর ক্রিয়াশীল বলটি সমান হবে কিনা। এখন অ্যাজ ফার উই নো, আমরা যতটুক জানি যে এটা 20 কুলমের চার্জ, এটা 5 কুলমের চার্জ, এটা 10 কুলমের চার্জ, এটা 5 কুলমের চার্জ, এবং দুটোটা থেকে দূরত্ব 0.7। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এখানে কিন্তু বল সমান আসার কোনো সুযোগ নাই। কারণ আমরা জানি F = C × Q1 Q2/d স্কোয়ার। তা Q1 যদি 20 হয়, Q2 যদি 5 কুলম হয়, তাহলে এখানে যে আমি F এর মানটা পাবো, আবার পরবর্তী
পরবর্তী ধাপে আমি যখন করব Q1 এর মান যদি 10 কুলম হয়, Q2 এর মান যদি 5 কুলম হয়, তখন কিন্তু আমি F2 এর মান F2 এর যেটা মান সেটা F1 মানে প্রথম যেটা বের করেছিলাম সেটা সমান কখনোই পাবো না। এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এভাবে সলভ করতে হবে যে দুইটা F বের করে তাদের মধ্যে কম্প্যারিজনে যেতে হবে। অর্থাৎ আমি একটা বের করলাম F1, যখন আমি Q1 ধরে নিব 20 কুলমকে, আর Q2 ধরে নিব ওই মাঝখানে যে আমি, ঠিক আছে, আমি যে মাঝখানে যে আমি 5 কুলম আধান বসিয়েছি তাকে। তবে এখানে একটু সুন্দর করে একটু গুছিয়ে লিখে ম্যাথটা করলে ভালো হয়। যে ফার্স্টে আমরা একটা চিত্র আঁকবো সুন্দর করে, এখানে একটা আধান দিয়ে সুন্দর করে চিত্র আঁকবো। চিত্র আঁকার পরে এর মধ্যবিন্দু একটা নাম দিব, ধরো এই বিন্দুর নাম দিলাম এ, এ বিন্দুর নাম দিলাম বি, এ বিন্দুর নাম দিলাম সি, মধ্যবিন্দুর একটা নাম দিলাম যে মধ্যবিন্দুটা এ আধান থেকে 0.7 আর বি আধান সি আধান থেকে 0.7 দূরে অবস্থিত। তো সেটা আমরা একটু ধরো ছোট্ট একটা ক্যালকুলেশন করে দেখাই দিলাম যে 1.41কে আমি 2 দিয়ে ভাগ দিছি, এটা 0.07 আসার কথা, এটা 0.07 হবে, 0.07। তো এটা 0.07 মিটার। তা 0.07 মিটার পরে 5 কুলমের আধানটা আছে, এটা লিখে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা শুরু করতে পারি। তো Q1 এটা, Q2 এটা, F1 বের করছি আমরা, মানটা কত আমরা দেখি। সি এর মান হচ্ছে 9 × 10⁹। এই ম্যাথটা যেহেতু আগে করেছি আমরা পারবো। টোয়েন্টি কুলম ইন্টু 5 কুলম ডিভাইডেড বাই ডি স্কোয়ারের মান হচ্ছে 0.07 হোল স্কোয়ার মিটার হোল স্কোয়ার, কারণ সে এই আধান দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.07। 9 × 10⁹ বসালাম, গুণ চিহ্ন দিলাম, 20 × 5 ডিভাইডেড বাই 0.07 স্কোয়ার যা আসে 1 আনসার আসছে 1.836। তা 1.834 ধরতে পারি এটাকে, 1.367, তার মানে 1.837 ইন্টু 10⁻14 নিউটন। হ্যাঁ, এটা হচ্ছে F1 এর মান। একইভাবে F2 এর মান কত আসবে, ঠিক আছে, তখন আমি লিখলাম সি ইন্টু Q1 প্রাইম আর Q2 প্রাইম লিখলাম। এবার এটাকে আর এটাকে D1 দিলাম, এটা ধরো D2। একই D1 আর D2 কিন্তু সমান, দুটোটা কিন্তু D1 আর D2 এরা সমান, এর দুটোনে কিন্তু 0.7 মিটার, কারণ আমি একদম মধ্যবিন্দুতে রেখেছি। তো খুব সিম্পল, এখানের মধ্যে যদি আমি আর মান বসানোটা দেখালাম না, 9 × 10⁹, 10 × 5 ডিভাইডেড বাই 0.07 হোল স্কোয়ার। তো আমার এখানে আনসার আসতেছে 9 ইন্টু সরি, এটা আনসার আসবে 9.183, 6 আছে 3 এর পরে, মানে 184 ইন্টু 10⁻13 নিউটন। এবং মজার ব্যাপার হচ্ছে এই দেখো, এইটার মানটা আর এটার মানটা হচ্ছে অর্ধেক, মানে এটার 50 মানে অর্ধেক হচ্ছে এই মানটা। কেমনে আসলে এটা এমনিই বোঝা যায়। দেখো স্যার, 20 কুলমের সাথে 5 কুলমের যে আকর্ষণ বল হবে, তো 10 কুলমের সাথে 5 কুলমের আকর্ষণ বলটা তার নিশ্চয়ই অর্ধেক হবে, ঠিক আছে। তো এটার আনসারটা হবে এটার অর্ধেক। তো এভাবে সরাসরি ওভাবে না লিখে আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখলে হয়তো ভালো হয়। ম্যাথমেটিক্যালি করে দেখালাম আমরা যে F1 আর F2 পরস্পর সমান কখনোই নয়। তো খুব সিম্পল একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ হয়ে গেল। তো পরবর্তী যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা তোমরা আমাদের পরীক্ষা মানে ক্লাস শুরু হওয়ার প্রথমেই দেখে এসেছিলে, তো সেটা সম্পর্কে বলতে যাওয়ার আগে আমার দুটো টপিক নিয়ে আলোচনা করতে হবে। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য জিনিসগুলো কি, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব, তারপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে সলভে যাব। স্যার, এই ঘটনাটা তোমাদের এক্সপেরিয়েন্সে হওয়া উচিত বা থাকা উচিত বা জানা উচিত, বা হয়তো তোমরা নিজেরা অনেকে সচক্ষে দেখেছো বা অনেকে না দেখে থাকলেও শুনেছো। আমাদের এই প্রাণী জগতের মধ্যে প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা নিজস্ব টেরিটরি আছে, একমাত্র মানুষের ছাড়া। মানুষের কিন্তু কোনো নিজস্ব টেরিটরি নাই। মানব জাতি হিসাবে চিন্তা করলে আমাদের মানে ধরো একটা নিজস্ব মানে মানুষ হিসেবে চিন্তা করলে আমাদের কোনো টেরিটরি থাকার কথা না, কিন্তু তাও জাতিগতভাবে কিছু টেরিটরি থাকে। যেমন বাংলাদেশের এর এলাকাটা হচ্ছে বাংলাদেশ, প্রথম থেকে বাংলাদেশের একদম এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। কিন্তু প্রাণী জগতের মধ্যে দেখা যায় যে কীরকম, যে ধরো বাঘ বা সিংহ, তারা কিন্তু নিজের একটা টেরিটরি
থাকে তাদের, তো সেটা টেরিটরিটা তারা বা তাদের একটা এলাকা থাকে। তো এলাকাটা তারা কিভাবে মার্ক করে স্যার? এলাকাটা মার্ক করার রীতিটা আসলে একটু আমাদের চোখে একটু অড, কিন্তু তাদের চোখে এটা হচ্ছে বেঁচে থাকার একটা মাধ্যম, যে যাতে যাতে তাদের টেরিটরিতে কোনো শত্রুপক্ষ ঢুকে না পড়ে সেজন্য তারা একটা কাজ করে। তারা কি করে, বাঘ বা সিংহ তারা কি করে, তাদের যতটুকু এলাকা তার এলাকা চারপাশে ঘুরে ঘুরে মলমূত্র ত্যাগ করতে থাকে। তো মলমূত্র কেন ত্যাগ করতে থাকে? মলমূত্র ত্যাগ করার কারণে সাধারণত এসব প্রাণী কিন্তু ঘ্রাণের মাধ্যমে মানে তথ্যের আদান প্রদান করে থাকে, মানে তাদের ঘ্রাণ শক্তি একটা অনেক বড় মাধ্যম, তাদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর। তো তখন এরকম যখন তারা চারপাশে এরকম নিজেদের ঘ্রাণের একটা ইঙ্গিত চারপাশে রেখে আসে, তখন অন্য প্রাণীরা সে ঘ্রাণটা শুকে বুঝতে পারে যে না, এই এলাকাটা একটা বাঘের এলাকা, এই এলাকাটা একটা সিংহের এলাকা, এখানে আমার যাওয়াটা ঠিক হবে না। এখন সাধারণত বাঘ আর সিংহ এরা খাদ্য স্তরের উপরের স্তরের প্রাণী, সুতরাং এর নিচের স্তরের প্রাণীরা ভুলেও কখনো এই এলাকাগুলোতে পা মারাবে না, ঠিক আছে? তো এটা হলো একটা ব্যাখ্যা। তাহলে এরকম আধানেরও কিন্তু একটা নিজস্ব টেরিটরি আছে। আধানের নিজস্ব টেরিটরিকে, ওই টেরিটরিকে এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। যে আধান তার চারপাশে একটা নির্দিষ্ট এলাকার পর্যন্ত তার আকর্ষণ বিকর্ষণ বল বা তার প্রভাবটা সে বজায় রাখে, সেটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। কোন একটা আধান ধরো, তার চারপাশে একটা একটা আধান তার চারপাশে একটা এলাকা সৃষ্টি করতে, এই যে ডিম্পোজের মতো দেখতে সুদৃশ্য, ঠিক আছে, এই যে জিনিসটা ধরো, এটা ধরে নিলাম আমরা তার ক্ষেত্র। তো ক্ষেত্রটা এরকম হতে হবে এমন কোনো কথা নাই অ্যাকচুয়ালি। ক্ষেত্রটা সাধারণত সম সমান আকৃতির হয়, ঠিক আছে, চারপাশে সমান আকৃতির, কারণ একটা আধান থেকে চারপাশে সমান দূরত্ব পর্যন্তই তার প্রভাবটা বজায় থাকে আর কি। তো সমান, সাধারণত রাউন্ড ফিগার হবে এটা। তো আমি একটু এভাবে আঁকলাম। তো এটা হচ্ছে ধরো তার এরিয়া বা টেরিটরি। এই টেরিটরির ভেতরে তুমি যদি অন্য কোনো আধান নিয়ে আসো, ধরো আমি একটা প্লাস আধান নিয়ে আসলাম এই আধানের ভেতরে, সে কিন্তু তাকে বিকর্ষণ করে বাইরে বের করে দিবে। সে কিন্তু তাকে এখানে কোনো একটা মাইনাস আধান নিয়ে আসলে তাকে আকর্ষণ করে নিজের দিকে টেনে আসবে। কিন্তু এই টেরিটরি থেকে 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাইরে রাখো তুমি, তাহলে কিন্তু তার আকর্ষণ বল ওটুক বা বিকর্ষণ বলটা ওটুক পর্যন্ত কিন্তু পৌঁছাচ্ছে না। তাহলে এটা হয়ে গেল তার জন্য অসীম দূরত্ব। একটা কথা মাথায় একটু সেট করে রাখতে হবে স্যার আমাদের, কোনো একটি আধানের জন্য তার তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু বাইরের বিন্দুটাও তার জন্য কিন্তু অসীম দূরত্ব হয়ে যায়। অসীম দূরত্ব মানে এই না যে একটা বস্তু আধানকে মহাকাশ থেকে নিয়ে আসতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অসীম দূরত্ব থেকে একটি আধান নিয়ে আসলাম, এই কথার মানে কি জানো? এই কথার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ঠিক বাইরে থেকে একটা আধান আনা হয়েছে। এরকম মনে করার দরকার নাই যে অসীম দূরত্ব মানে অনেক অনেক দূর, অসীম মহাকাশ থেকে নিয়ে আসা তার জন্য একটা আধান। এই তড়িৎ, এই বস্তুটার আধান ক্ষেত্রটা বা তড়িৎ ক্ষেত্রটা যেখানে শেষ, সে তারপর থেকে তার জন্য অসীম শুরু। তারপর 1 সেন্টিমিটার দূর তার জন্য যেমন অসীম, মহাকাশও তার জন্য অসীম, ঠিক আছে? তো এই কথাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের ঠিক বাইরের বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত, মহাকাশ পর্যন্ত, মহাকাশ ফেলে এর পরের কোনো আকাশ থাকলে ওটুক পর্যন্ত, যে কোনো দূরত্ব পর্যন্ত তার জন্য অসীম দূরত্ব। তো অসীম দূরত্ব বললে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুর কথা বলা হচ্ছে। তাহলে এই যে কোনো একটি আধানের চারপাশে যে যতটুকু এলাকা পর্যন্ত, একটি আধানের চারপাশে যতটুকু এলাকা পর্যন্ত ওই আধানের প্রভাব বিস্তার থাকে বা ওই আধানের প্রভাব বজায় থাকে, তাকে ওই আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাকে ওই আধানটির কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে দেখলাম, তড়িৎ ক্ষেত্র চারপাশে এরকম। তো এখন আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাই, ধরো একটা ধনাত্মক আধান, আচ্ছা এটার কথাই বলি আমি। ধরো এর চারপাশে তুমি যেখানেই একটা প্লাস আধান আনো না কেন, সে সেটাকে কিন্তু বিকর্ষণ করে বাইরের দিকে বের করে দিবে। এখানে আনো, এটাকে বিকর্ষণ করে এখানে আনো, এখান থেকে কিন্তু বিকর্ষণ করে বাইরের দিকে বের করে দিবে। এখানে আনো, এখান থেকে বিকর্ষণ করে বাইরের দিকে বের করে দিবে। তো এখান থেকে আসলে বলরেখা বলে একটা জিনিসের ধারণা ডেভেলপ করে। তো বলরেখা বলতে কি জানিস? বলরেখা হচ্ছে আধান, একটি আধান আরেকটি আধানের উপর যে ক্রিয়া করে, ওই ক্রিয়া রেখার একটা কাল্পনিক যে পথ কল্পনা করা হয়, সেটাকে বলা হয় বলরেখা। তো বলরেখা আসলে বাস্তবে ওভাবে চোখে দেখা যায় না, কিন্তু বলরেখার প্রভাবটা বোঝা যায় যে একটা আধানের চারপাশে এরকম আধান থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য কিছু কাল্পনিক রেখা বের হয়।
এই পথগুলোকেই বলা হয় বলরেখা। তুমি একটি ধনাত্মক আধানকে তুমি একটি ধনাত্মক বলরেখার সংখ্যাটা এভাবে দেওয়া হয়, একটি ধনাত্মক আধানকে অন্য কোনো আধানের তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। একটা ধনাত্মক আধান নিয়ে আসলাম, এই আধানটার যে তড়িৎ ক্ষেত্র, বাইরে থেকে একটা ধনাত্মক আধান এনে আমি তাকে এখানে রেখে দিলাম। একটি ধনাত্মক আধানকে অন্য কোনো আধানের তড়িৎ ক্ষেত্রে রাখা হলে সেটি যে পথে যে পথে বিচরণ করে তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে চলে যায়, অথবা তড়িৎ ক্ষেত্রে সেটি যে পথে বিচরণ করে সেই পথটিকেই বলা হয় বলরেখা। ঠিক আছে, মানে যে পথে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সেই কাল্পনিক পথটাই হলো বলরেখা। অথবা এটা যদি প্লাস চার্জ না হয়ে মাইনাস চার্জ হতো এটা, তাহলে তাকে নিশ্চয়ই নিজের দিকে টেনে নিত। তাহলে নিশ্চয়ই নিজের দিকে যে টেনে নিয়ে সে যে পথেই এই নিজের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে ওই মাইনাস আধানের প্রতি, সেই কাল্পনিক পথটাই হচ্ছে বলরেখা। তো বলরেখা হচ্ছে একটা কাল্পনিক পথ যে পথে আধানগুলো মুভ করে। তো এই বলরেখা সম্পর্কে আরও কিছু জিনিস আমরা সামনের ক্লাসে পড়ব, তো আজকে একটু ধারণা দিয়ে রাখলাম আর কি। তাহলে এটা হলো বলরেখা। এখন তড়িৎ ক্ষেত্র বুঝলাম, এবার তড়িৎ প্রাবল্য কাকে বলে একটু দেখি স্যার। ধরো এই আধানটা হচ্ছে কিউ একটি আধান। তো কিউ আধানের কাছে তুমি কি করলে, আরেকটা ধরো কিউ কিউ প্রাইম একটা আধান নিয়ে আসছো। তো স্বাভাবিক ব্যাপার, এই আধান প্লাস আধান, এই প্লাস আধান কিন্তু সহ্য করবে না, সেটাকে বিকর্ষণ করে সে বাইরে বের করে দিবে। তো ধরো বিকর্ষণ করার সময় সে বল প্রয়োগ করছে এফ বল, কত এফ বল, ওই কুলম্ব বল দেখেছি না আমরা, সে কুলম্ব বল প্রয়োগ করে সে তাকে ধাক্কা দিয়ে বিকর্ষণ করে তার ক্ষেত্রের বাইরে বের করে দিল। তাহলে দেখি আমরা একটা ঐকিক নিয়মে ম্যাথ করি। এটাকে কিউ প্রাইম না দিয়ে আমরা একটা কাজ করি, এটাকে কিউ ওয়ান দিই, তাহলে এটা কিউ থাকুক। কিউ আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে এফ, কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল হচ্ছে এফ। কিউ আধানটার উপর এফ বল কাজ করছে, এর জন্য ক্ষেত্র থেকে কিউ আধানটাকে ঠেলে বের করে দেওয়া হয়েছে। কিউ আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে এফ, তাহলে একক আধানের উপর ক্রিয়াশীল বল কত? এফ বাই কিউ। একক আধানের উপর ক্রিয়াশীল বলকে বলা হয় এফ বাই কিউ, এটাকেই বলা হয় তড়িৎ তীব্রতা ই। এটাকে বলা হয় তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য ই। তো তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা যদি আমরা লিখতে চাই, এভাবে লিখতে হবে। দেখো স্যার, আমরা একক ধনাত্মক আধান লিখছি এখানে, ঐকিক নিয়মে চলে আসে, তাহলে লেখার সময় এটা এভাবে লিখতে হবে যে একক ধনাত্মক, তার আগে একটা কথা লিখতে হবে, তো এভাবে লিখি আমরা, তড়িৎ ক্ষেত্রে স্থাপিত লিখি, তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একক ধনাত্মক আধান। তো একক ধনাত্মক আধান বলতে আমরা অ্যাকচুয়ালি স্যার এক কুলম্বকে বুঝি। হ্যাঁ, তো একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে ওই তড়িৎ ক্ষেত্রের বা ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য বলে। ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য বলে। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। খুবই প্রয়োজনীয় একটা সমীকরণটা লিখে রাখো। এই কিউ হচ্ছে কোন আধানটা? এই কিউ হচ্ছে যে আধানটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু এই কিউ কিন্তু এই আধানটা না, এটা কিন্তু কিউ ওয়ান ছিল। এই কিউ হচ্ছে সেই আধানটা যাকে আমি বাইরে থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা অন্য একটা মজার জিনিস দেখি, একটু দেখি স্যার। আচ্ছা স্যার, একটা আধান হচ্ছে কিউ ওয়ান, একটা হচ্ছে কিউ। আচ্ছা আমাকে একটু বলো, কিউ ওয়ান ও কিউ আধানের মধ্যে কুলম্ব বল কত হবে? উত্তরটা হচ্ছে সি ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ
যেহেতু একটা কিউ ওয়ান একটা কিউ, তাহলে একটা কিউ ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম আমি ডি, তাহলে ডিভাইড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে কুলম্ব বলের রাশিমালা। ঠিক আছে, এই কিউ ওয়ান আর কিউ এই দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বলের রাশিমালা। এখন আমি যদি এই সমীকরণ থেকে তড়িৎ প্রাবল্য ই বের করতে যাই, অর্থাৎ এটা ধরো সমীকরণ হচ্ছে 2, এটা হচ্ছে সমীকরণ 1। সমীকরণ 1-এ যদি আমি সমীকরণ 2-এর মানটা বসিয়ে দিই তাহলে কি আসে আমরা দেখি। এফ এর জায়গায় সমীকরণটা যদি বসিয়ে দিই কি আসে, ই ইজ ইকুয়াল টু তাহলে কত এফ বাই কিউ, যেহেতু তো এফ এর স্থানে আমি কি করেছি এই মানটা বসিয়ে দিয়েছি। তো কত, সি ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কাজের কাজ কি হবে, এই কিউ আর এই কিউ কাটাকাটি যাবে কারণ এটা নিচে আছে আর এটা উপরে আছে। তাহলে কাটাকাটি যাওয়ার পরে কি আসবে দেখি, কাটাকাটি যাওয়ার পরে আসবে সি ইন্টু কিউ ওয়ান বাই ডি স্কোয়ার, ই ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান বাই ডি স্কোয়ার। এটা হয়ে গেল কুলম্বের সূত্রের মতো দেখতে আরেকটা সূত্র, যেটা আমাদেরকে পরে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য খুবই 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 কাজে লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। তুমি যদি এইভাবে লিখো সমীকরণটা, তাহলে মনে রাখতে হবে এই কিউ হচ্ছে বাইরে থেকে আনিত চার্জ। লিখে রাখো, এই কিউটা হচ্ছে বাইরে থেকে যে চার্জটা এনেছিলাম সেইটা। আর এভাবে যদি সূত্রটা লিখো, ইজ ইকুয়াল টু সি দিয়ে যদি সূত্রটা লিখো, তাহলে লিখতে হবে এই কিউ ওয়ান হচ্ছে কোনটা, এই কিউ ওয়ানটা হচ্ছে যে চার্জটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আগে থেকে আছে, অর্থাৎ যার তড়িৎ ক্ষেত্র সে। এই কিউ ওয়ানটা হচ্ছে যার তড়িৎ ক্ষেত্র তার কথা বলা হচ্ছে, আর এই কিউটা হচ্ছে বাইরে থেকে আনিত চার্জ। ঠিক আছে, তো এই দুটো লিখে এই কথাটা একটু লিখে রাখতে হবে আমাদের। তাহলে আমরা দেখলাম ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ লিখলে এই কিউ হচ্ছে বাইরে থেকে আনা চার্জটার কথা বলা হচ্ছে, আর ইজ ইকুয়াল টু এইভাবে যদি লিখি অর্থাৎ সি দিয়ে যদি লিখি, এই কিউ ওয়ান হচ্ছে যার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই চার্জটার কথা বলা হয়েছে। ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা সলভ করলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে যে প্রশ্নটা অলরেডি মানে ভিডিওর প্রথমেই দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছি সেটার মধ্যে দেওয়া আছে যে একটা আধানের কথা বলা হয়েছে কীরকম, সেটার মান হচ্ছে 40 কুলম একটা আধান, আর পাশে আরেকটা আধানের কথা বলা হয়েছে যার চার্জ হচ্ছে +20 কুলম। হ্যাঁ, এটা থেকে 18 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে, একটা বিন্দু আছে, এখান থেকে যেটা কিনা আবার 6 সেন্টিমিটার দূর। ঠিক আছে, এটা এখান থেকে 6 সেন্টিমিটার দূর সি বিন্দু, বিন্দুটার নাম হচ্ছে সি, একটা বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। হ্যাঁ, আমাকে সি বিন্দু কি বললো, প্রথমে বলছে এই 40 কুলম আর 20 কুলমের মধ্যবর্তী ক্রিয়াশীল তড়িৎ বলের মানটা নির্ণয় করতে। তো এফ বের করতে হবে তোমাদেরকে। এফ হচ্ছে যেটা সি ইন্টু কিউ ওয়ান মানে যেটা 40 কুলম, আর কিউ টু মানে হচ্ছে ওই 20 কুলম, এটা ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে এখানে 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার মানে কত, 0.24 মিটার। এই তথ্যগুলো বসাই দাও এখানে। সি এর মান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। ক্যালকুলেশনটা করে আমাকে কমেন্টে জানাতে পারো আনসারটা কেমন এসছে, আনসারটা কত এসছে, বা করে আমাকে খাতায় করে দেখাতে পারো, সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা পরের অংশটায় যাই। তো 18 সেন্টিমিটারকে আমরা একটু এগুলোকে একটু কনভার্ট করে রাখি, আমরা এটাকে 0.18 মিটারে নিয়ে রাখি আর এটাকে 0.06 মিটারে নিয়ে রাখি। হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, তাহলে বলছে আমাদেরকে কি বলা হয়েছে, আমাদেরকে বলেছে চার্জ দ্বয়ের মধ্যবিন্দু সি বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান রাখা হয়, এখানে আমি একটা +1 কুলম আধান নিয়ে আসলাম, তাহলে আমাকে বলা হয়েছে এ ও বি চার্জ দ্বয়ের মধ্যে কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে। এই এ আধানটার জন্য তীব্রতা বেশি হবে এখানে, নাকি বি আধানটার জন্য তীব্রতা বেশি হবে এইখানে, এটা আমার দেখার দরকার। ঠিক আছে, তাহলে দেখি আমি যা আগে বলেছিলাম, এই আধানটার জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে, এই আধানটার জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তার মধ্যে সি পড়ে কিনা। ঠিক আছে, তো ধরে নিলাম নিশ্চয়ই সি পড়ে। তাহলে আমি যদি ই ওয়ান বা ই এ যদি বের করতে চাই, আমার সি লিখতে হবে, কিউ লিখতে হবে, কিউ এ লিখলাম বাই ডি স্কোয়ার।
বা ধর আমি d1 লিখলাম, এটাকে d1 স্কোয়ার। d1 হচ্ছে এখানে এই 18 সেন্টিমিটার, এটা 0.18 মিটার, সেটা কারণ এই আধানটার জন্যই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 40 কুলম্ব। ডি এর মান কত? 0.18 মিটার হোল স্কোয়ার। আনসারটা কত আসে? আনসারটা আসছে 1.11 × 10⁻13। একক হবে কি স্যার? দেখো মিটার স্কোয়ার চলে যাচ্ছে, এখানে কুলম থাকার কথা দুইটা আছে, একটা, তাহলে আনসার হবে নিউটন পার কুলম। আনসার কি হবে? নিউটন পার কুলম। এখান থেকে কিন্তু একটা কথা বোঝা যায়, প্রতি কুলম মানে নিউটন পার কুলম মানে তো আমরা এইভাবে লিখি, তাই না? অর্থাৎ প্রতি কুলম চার্জের উপরে কত নিউটন করে বল প্রয়োগ হচ্ছে এটা বোঝাচ্ছে। তো এটাই তো তড়িৎ প্রাবল্য বা এটাই তো তড়িৎ তীব্রতা। কারণ তড়িৎ তীব্রতার সঙ্গে আমি বলেছি একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল। একক ধনাত্মক আধান মানে প্রতি ধনাত্মক আধানের উপর কি পরিমাণ বল কাজ করছে সেটাকেই আমরা তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বলে থাকি। তো আমরা সি বিন্দুতে বের করলাম, ঠিক আছে, যে ই এ বস্তুটার জন্য কি পরিমাণ তড়িৎ চালক বলছি তড়িৎ তীব্রতা সৃষ্টি হয়েছে। তাহলে একইভাবে আমরা ই বি এর জন্য বের করব। তো আমাকে বের করে একটু কমেন্টে তোমরা জানাও। এখানে হবে কিউবি আর d2 স্কয়ার। তো আমাকে কমেন্টে জানাও ই এ বড় হবে ই বি থেকে নাকি ই বি বড় হবে ই এ থেকে। আমাকে একটু কমেন্টে বের করে এটা একটু কমেন্টে জানাও তোমরা, ঠিক আছে? যদি ম্যাথ করে দিতে চাও ম্যাথ করে দিতে পারো। এবং আলটিমেটলি আনসারটা কীভাবে লিখবো, আলটিমেটলি আনসারটা যেটা বড় সেটাকে জাস্ট এভাবে একবার দেখানোর পরে শেষে ম্যাথমেটিক্যাল প্রবলেম শেষ করার পরে ধরো এটা হচ্ছে উত্তর, সুতরাং ইএ ইজ গ্রেটার দেন ইবি, ধরে নিলাম এটাই উত্তর, ইএ ইজ গ্রেটার দেন ইবি, এটা লিখে নিচে লিখবো। অর্থাৎ সি বিন্দুতে এ বিন্দুর জন্য তড়িৎ তীব্রতা বেশি কাজ করবে, এ আধানটির জন্য তড়িৎ তীব্রতা বেশি কাজ করবে যদি ই এ বড় হয়। আর যদি ইবি বড় হয় তাহলে লিখবো সি বিন্দুতে বি আধানটির জন্য তড়িৎ তীব্রতা বেশি কাজ করবে। তো এটা ছিল দুইটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলভ এবং আজকের দিনের খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ এই রিলেটেড টপিকগুলো বারবার ঘুরে ফিরে আমাদের সামনে আসতে থাকবে স্যার। তো আমরা এই জিনিসগুলো এভাবে সলভ করতে থাকবো। আমরা আরও মানে এই রিলেটেড কমপক্ষে 3-4 রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আজকে তোমাদেরকে একটা দেখালাম এবং আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও কমপক্ষে আরও 2-3 রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে এবং সলভ করার পরে আমাদের তখন এই তড়িৎ তীব্রতা ব্যাপারটার উপরে দক্ষতাটা আসবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকো, সবাই ক্লাসগুলো করতে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমাকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমার এই ভিডিওর নিচে কমেন্টে যা দেখাতে বললাম তারা প্লিজ সবাই এটা দেখাবে, কারণ আমি সবারটাই চেক করবো এখানের মধ্যে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল।